আজকে আমি রোজার সব বাজার ভালোভাবে গুছিয়ে নিলাম আর রাতে রান্না করলাম বিফ এঁচড় দিয়ে আর বানালাম মজাদার কুলের আচার। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজ আপনাদের আমি কুলের আচার বানিয়ে দেখাবো। তার জন্য আগে মশলাটা রেডি করে নেব। তার জন্য আমি নিয়েছি শুকনো লঙ্কা, ধনে আর পাঁচফোড়ন, আর নিয়েছি এখানে খেজুরের গুড়। আপনারা চাইলে অন্য গুঁড়ো ইউজ করতে পারেন, আমার কাছে খেজুরের গুড়টাই ছিল তাই সেটাই ইউজ করছি। এখানে আমি সব গোটা মশলাগুলোকে ভালোভাবে গরম করে নিচ্ছি। খুব সহজেই এই কুলের আচারটা তৈরি হয়ে যায় আর খেতেও ভীষণ মজার হয়। যাদের হাতে সময় খুবই কম তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। আমার এখানে মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গুঁড়ো করা হয়ে গেছে। আর মনে রাখতে হবে, গুঁড়ো করার সময় পেস্ট একদম মিহি করে দিলে হবে না, একটু আধা ভাঙা মতো করতে হবে। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা, আর এখানে দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন। এইগুলো গরম হয়ে গেলেই তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কুলগুলো। এখানে আমি কুলগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। কুলগুলো আমার ভাজা হয়ে গেলে এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। যেমন হচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। মশলাগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এই কুলের আচারটা এতই সহজ যে এইটা বানাতে বেশিক্ষণ সময় লাগে না, খুব জোর 15 থেকে 20 মিনিট। এরপর আমি এখানে গুড় অ্যাড করে দিচ্ছি। গুড়টা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিতে হবে। নাড়াচাড়া করে নেওয়ার পর গুড় আর কুলটাকে একটু ভালোভাবে একটু সময় নিয়ে ফুটতে দিতে হবে। ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে যতক্ষণ পর্যন্ত না আচারের মধ্যে একটা আঠালো ভাব আসে। এই যে দেখুন, ফুটে ফুটে একটু আমার আচারের মধ্যে একটু আঠালো ভাব চলে এসেছে। এরপরে আমি দিয়ে দেবো যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটা একটু দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই তো এই পর্যায়ে আমাদের আচার বানানো একদম শেষ। আর এরপরে আমি আচারটাকে একটু ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর একটা অন্য পাত্রে ঢেলে যেই গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম ওই গুঁড়ো মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু বিট নুন। বিট নুনটা দিলে এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর রং এসছে আমার কুলের আচারে, আর খেতেও ভীষণই মজার হয়েছিল। আর তারপর এখানে রোজার বাজার করে এনেছিল, এগুলো সব আমি কিচেনে নিয়ে চলে এসেছিলাম। তারপরে এগুলো এখন গুছিয়ে নেওয়ার পালা। এগুলো সব কটাই আমি সব গুছিয়ে নেব। এখানে ওই জিনিসগুলো যতটা আমার কন্টেনারে রাখা যাবে ততটাই আমি রাখবো, আর বাকি যেগুলো থেকে যাবে সেগুলো আমি এই প্লাস্টিকেই গার্ডার দিয়ে একটা অন্য জায়গায় রাখবো। এখন আমি একটা একটা করে কন্টেনার নিয়ে সবগুলো ঢেলে নেব। প্রত্যেক বছর রোজায় আমাদের মটরটা বেশি করেই কেনা হয়, কারণ ইফতারিতে ঘুগনি না হলে যেন কারোর ইফতার কমপ্লিট হয় না, তাই জন্য আমাদের ঘুগনিটা করতেই হয়। সেই হিসেবে মটরটা একটু বেশি আনা হয়। কাঁচা ছোলা তো সবার ইফতারিতে যেন মাস্ট লাগে, তাই ঘুগনি খেতে খেতে যখন বোর হয়ে যায় সবাই, কখনো কখনো কাঁচা ছোলার যে ছোলার যে তরকারিটা সেটাও রান্না হয়। আর এমনিতে ইফতারিতে সবাই একটু করে কাঁচা ছোলা খাই। এগুলো বাদে ছোলার ডাল কেনা হয়েছে, দেখতে পাচ্ছেন। ছোলার ডালটা মেনলি আমরা একটা স্যালাড মতো বানিয়ে খাই, আর এটাও খেতে খুবই মজার হয়। আমি তো আমার বাপের বাড়িতে কোনো দিনই এটা খাইনি, আর এটা কোনো দিন বানানোও হতো না। যে থেকে বিয়ে হয়েছে শ্বশুরবাড়িতে আসার পরই এটা বানায়। মূলত একটা শসা, টমেটো, লঙ্কা এটার আর ছোলার ডাল দিয়ে একটা স্যালাড মতন করা হয়, ওটা সবাই মুড়ি দিয়ে খায়। আর চিড়ে আনিয়েছিলাম। চিড়েটা মেনলি আমি সেহরির জন্য আনিয়েছি। সেহরিতে বেশি এখন আর ভারী খাবার খেতে ইচ্ছা হয় না, ভাত তো একদমই না, তাই চিড়েটা আনিয়েছি আর কি সেহরিতে খাওয়ার জন্য। এমনিতে ইফতারিতেও খাওয়া হয়। চিড়েটা তো আর ডেলি ডেলি খাওয়া হয় না, চিড়ে ছাড়াও আরও অনেক কিছু খাওয়া হয়। আর এরপর আমি অনেক রকম ডালও আনিয়েছিলাম। তার মধ্যে এই ডালটা আনিয়েছি। এই ডালটা হলো একটু দই বড়া করব বলে। আগের বছরও আমি রোজাতে বানিয়েছিলাম দই বড়া, তাই ভেবেছি এই বছরও একটু বানাবো, তাই জন্য এই ডালটা আনানো হয়েছে। আর তার সাথে একটু সুজি আনিয়েছি। সুজিটা মেনলি সেহরিতে খাওয়া হয়, সেহরিতে আম্মাজি খায়, কখনো কখনো আমরাও খাই।
আর আনিয়েছি খেসারির ডাল, যেটা দিয়ে একটু পাকোড়া করব। পাকোড়া ছাড়া পেঁয়াজও করি এই ডালটা দিয়ে, কিন্তু সবাই যেহেতু আলুর চপ, এঁচড়ের চপ, মোচার চপ এগুলো একটু বেশি খায়, তাই জন্য এই ডালটা একটু কমই আনানো হয়েছে। চালের গুঁড়ো ছিল, সেটাও একটা আমি কন্টেনারে বার করে নিচ্ছি। আর একটা জায়গায় কিছুটা কর্নফ্লাওয়ার রেখেছিলাম, যেটা কিনা প্যাকেট থেকে বার হয়ে কিছুটা মেস হয়ে গেছিলো, তাই জন্য সেটা অফ ক্যামেরায় আমি একটু কন্টেনারে ঢেলে নিয়ে সেটাও রেখে দিলাম তার পাশেই। আর একটা অন্য কন্টেনারে আমি এখন ঢালছি একটা মিক্সচার, যেটা কিনা বাদাম, ছোলা, চিড়ে, বিস্কিট, এটার একটা মিক্স, যেটা আম্মাজি বানিয়েছে সেরিতে খাওয়ার জন্য। এই মিক্সারটা দুধ, চা, এমনি নর্মাল আর কি পানি সব দিয়েই খাওয়া যায়, খেতে খুবই মজার হয়। আর আম্মাজি অনেকটাই বানিয়েছে, সেটা তো আর এই এতটুকু কন্টেনারে ধরবে না, বাকিটা আমি অন্য জায়গায় রেখেছি। আর কিছুটা সবসময় মানে নেওয়ার জন্য আমি কন্টেনারে ঢেলে নিয়েছি। এখানে আমার সব কিছুর কন্টেনারে ঢালা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখানে তেলগুলো ঢেলে নেব। তেলের বটলগুলো আগে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু তেলের বোতলের দেখবেন ওপরটা অনেক চটচটে হয়ে যায়, সেই চটচটেটা আর কি সরানোর জন্যই আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আগে একটাতে সাদা তেল ঢেলে দিচ্ছি, আর একটাতে আমি সর্ষের তেল ঢেলে দেব। আর পুরো প্যাকেটটা তো এই বটলে ঢালা সম্ভব না, বাকিটা আমি অন্য জায়গায় ঢেলে দেব। আর যেটা হাতের কাছে ইউজ করি, এই দুটো বোতলেই হাতের কাছে ইউজ করি, এতে তাই জন্য আগে ঢেলে দিলাম ফুল করে। এরপর আমি কয়েকটা কাঁচের কন্টেনার নিয়েছি ছোট ছোট, যার মধ্যে অলরেডি আমার যে আচারের যে মশলার যে মিক্সটা, সেটা অলরেডি আমি রেখেছি। ওটা চপে দিলে খুবই মজার লাগে খেতে, সেই জন্য ওই মিক্সটা আলাদাভাবে করে রেখেছি। আর যে বাকি কন্টেনারে একটাতে আমি ওই টেস্টিং সল্ট ঢেলে দিচ্ছি, এটাও একটু মেস হয়ে গেছিলো, তাই জন্য চামচে করে ঢালতে হচ্ছে। আর বাকি যে একটাই আমি রেখেছি গোলমরিচের গুঁড়ো, আর একটাতে আমি এখন ঢেলে দিচ্ছি পাঁচফোড়ন, যেটা আমার ঘুগনি, চপ এগুলোতে তো লাগেই, তাই জন্য এইগুলো একদমই হাতের কাছে সামনে কাউন্টার টপে রাখবো আমি এই বটলগুলো। এরপর আমি সব মশলাগুলো গরম করে সব গুঁড়ো করে নেব। আগে থেকে এই মশলাগুলো গুঁড়ো করে না রাখলে রোজা রেখে রোজা মাসে করতে অনেকই খাটনি হয়। এখানে আমার আছে ধনে, জিরে, গোলমরিচ, আর একটা প্যাকেটে এনেছে বিরিয়ানির মশলা, যেটা আমি আজকে করব না বিরিয়ানির মশলাটা, আজকে শুধুমাত্র ধনে, জিরে আর গোলমরিচটা করব। ধনেটা আমি আলাদাভাবে গরম করে গুঁড়ো করে নেব, কিন্তু জিরে আর গোলমরিচটা একসাথেই করব, যেহেতু আমার গোলমরিচের গুঁড়োটা আগে থেকেই করা আছে। আর জিরে আর গোলমরিচ তো একসাথে গুঁড়ো করলে সেরকম খুব গোলমরিচ দিতে হয় না, অল্পই দিতে লাগে, তাই জন্য অল্প এখানে গোলমরিচ দিয়ে আর বেশি জিরে দিয়ে ভালো করে গরম করে এটাও গুঁড়ো করে নেব। এইগুলো গুঁড়ো করতে অনেকটাই প্রায় সময় লাগে, তার উপরে এইগুলো চেলে নিতে হয় বলে আরও একটু বেশি সময় লাগে, তাই জন্য এই প্রসেসটা একটু অনেক লং হয়ে গেছিলো। তাও আমার এখানে গুঁড়ো করা হয়ে গেছে। তারপরে এইগুলোকে আমি একটা একটা যে মশলার যেটা বক্স সেটাতে রেখে দেবো, আর বাকি যেটা আমার এক্সট্রা সেটা আমি অন্য কন্টেনারে রাখবো। আর এই যে মশলার বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সটাতে আমি সেই মশলাগুলোই রাখি যেই মশলাগুলো আমার সব সময়ের দরকার। আর যেহেতু এতে 4টে ডিভিশন আছে, তাই জন্য সেই 4টেই মশলা রাখি যেটা সব সময়ের দরকার। নুনটা যেহেতু আমি আলাদা রাখি, তাই এই কন্টেনারে আমি নুন রাখি না, এই কন্টেনারে অনলি ধনের গুঁড়োটা আর জিরে, গোলমরিচ, আর রাখি হচ্ছে লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আর আমার মনে হয় অনেকগুলো মশলা সব আলাদা আলাদা কন্টেনারে থাকলে রান্নার সময় নিতে অনেক অসুবিধা হয়, আর এরকম একটা কন্টেনারে থাকলে খুবই সুবিধা হয়। আর এই মশলাগুলো বাদেও আমি নুনের যে কন্টেনারটা, সেটাও আমি একদম কাউন্টার টপেই রাখি যাতে আমার নিতে সুবিধা হয়। আর এই যে মশলার বক্সটা, এটাও আমি কাউন্টার টপেই রেখে দিই, এতে দেখতেও সুন্দর লাগে আর রান্নার সময় আমার নিতেও সুবিধা হয়। আর আজকের ডিনারে আমি বানাবো বিফ, তার জন্য এখানে প্রিপারেশন চালু করে দিয়েছি। বিফটা আজকে আমি অনেকটা কষা করব, আর কিছুটা তুলে নিয়ে কিছুটা দিয়ে আমি এঁচড় দিয়ে রান্না করব। বিয়ের আগে আমি কোনোদিনই এঁচড় খাইনি, শ্বশুরবাড়িতে আসার পর আমি
রান্নাও করি আর প্লাস খাইও। প্রথমে ভাবতাম এঁচড় খেতে একদমই ভালো লাগে না, তারপর বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে খেলাম দেখলাম জিনিসটা খেতে ভীষণই মজা। আর বিফ দিয়ে রান্না হয়েছে মানে জিনিসটা তো মজা হবেই। আর তারপর থেকে এখন আমি প্রায়ই খাই, কিন্তু আমার বাপের বাড়িতে আজও এটা রান্না হয় না। মা জিজ্ঞেস করলে মাকে বলি যে আর কি এরকম রান্নাটা করতে, যেহেতু এখানে আমি খেয়েছি আমি জানি এই রান্নাটা ভীষণই মজার। এঁচড়টা শুধু একটু কাটাকাটি করতে একটু ঝামেলার, যেটা আমি তো কাটাকাটি করতে পারি না, তাই এটা আম্মাজিই করে, আমি শুধু রান্নাটাই করি। আর এখানে যেহেতু আজকে আমি বিফটা রান্না করছি, যেরকম সর্ষের তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল লাল মতো করে সব রকম মশলা দিয়ে দিয়েছি দেখতে পাইলেন। আর এখন আমি বিফটা দিয়ে দিচ্ছি, বিফটা দিয়ে সামান্য নেড়ে চেড়ে আর পানি দিয়ে আমি ঢাকনা বন্ধ করে ভালো করে সেদ্ধ করে নিই। যেহেতু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তাই বিফটা দেওয়ার পর সেরকম আর কষাতে লাগে না, একটুখানি নাড়াচাড়া করেই পানি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিই। সেদ্ধ হয়ে গেলে তারপর মাংসটাকে কষাই। রোজার আগের এই ভিডিওটা আমার আপলোড করতে একটু লেট হয়ে গেছে, কিন্তু এর পরের যে ভিডিওগুলো আসছে মানে রোজা মাসের যে ইফতারির কোনো রেসিপি বা সেহরির কোনো রেসিপি, সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এই তো কথা বলতে বলতে আমার বিফ একদম সেদ্ধ হয়ে গেছে। তারপর এখানে আমি একটু কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। আর এখানে দেখতে পাচ্ছেন পানিটাও সেরকম আর নেই, আর যেটুকু এক্সট্রা পানি আছেও সেটা একটু কষাতে কষাতে সেটাও আর থাকবে না। আর পুরোপুরি ভালোভাবে কষানো হয়ে গেলে কিছুটা মাংস আমি তুলে নেব আর কিছুটা রেখে দেব। বেশিরভাগটাই আমি তুলে নেব, যেহেতু এখন রাতে সেরকম কেউ খাবে না, তাই জন্য অল্প একটু রেখে বাকি বিফটা আমি তুলে নেব। আর সেই অল্প মাংস দিয়ে আমি দিয়ে দেব এঁচড়। এঁচড়ের সাথে কিছুটা আলুও রেখেছি, সে আলুটাও দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছেন প্রায় অনেকটাই আমি তুলে নিয়েছি, আর আমাদের খাওয়ার মতো কিছুটা রেখেছি, তার সাথে এঁচড় আর আলু দিয়ে এটাও ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পর্যন্ত, মিনিমাম 5 মিনিট পর্যন্ত বিফের সাথে এঁচড় আর আলুটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর পর এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য পানি। এতটা পানি দিতে হবে যেন সামান্য একটু ঝোলও থাকে, আর বাকিটা পানিতেই যেন এই আলু আর এঁচড়টা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর রান্নাটা তাড়াতাড়ি করতে চাইলে আপনারা এই রান্নাটা প্রেসার কুকারেও করতে পারেন। প্রেসার কুকারে দিলে এঁচড় আর আলু তো 2টো সিটিতেই ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, বেশি সময়ও লাগে না। আর আমি এখানে কড়াতে করছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আজকের ব্লগে এইটুকুই, দেখা হবে আবারও পরের ব্লগে। আল্লাহ হাফিজ।